শাপলা চত্বর হত্যা, বালুর ট্রাক কাণ্ডে অভিযুক্ত বেনজিরকে ৩০ দিনে ফেরানোর আশ্বাস। আলো দেখাচ্ছে বন্দি প্রত্যাবর্তন চুক্তি। ৬০ দিনের জায়গায় ৭ মাস পরও হয়নি শেখ হাসিনার জুলাই হত্যা মামলার আপিল শুনানি। প্রস্তুতের ঘাটতি বড় কারণ, জানালেন চিফ প্রসিকিউটর। চেয়ারম্যান সহ ইসলামী ব্যাংকের সকল পরিচালককে অপসারণ, বাংলাদেশ ব্যাংকের ইডি জহির হোসেনকে প্রশাসক নিয়োগ। স্বাগত স্টার নিউজে, সঙ্গে রিশাদ মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এই পর্যায়ে বিস্তারিত। যেমনটি শিরোনামে আপনাদেরকে জানাচ্ছিলাম, অবশেষে মধ্যপ্রাচ্য যুদ্ধে বন্ধে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ ভোরে এ তথ্য জানান। শাহবাজ শরীফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ দিনেরও বেশি সময়ের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে চুক্তি এখন সম্পন্ন হয়েছে, সবাইকে অভিনন্দন। আমি হরমুজ প্রণালী দিয়ে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল পুনরায় চালুর পূর্ণ অনুমোদন দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশও দিচ্ছি। বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করুন, তেল প্রবাহিত হতে দিন। ট্রাম্পের এই ঘোষণার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে লিখেন, আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে। দীর্ঘ ও নিবিড় আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের অভ্যন্তরীণ বিষয় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি, ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। এছাড়া ইরানের পুনর্গঠনে $৩০০ বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান সহ ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি না করা এবং নতুন নিষেধাজ্ঞা না দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে যুক্তরাষ্ট্রের। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠকে বসেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দৃঢ়ভাবে প্রস্তাবটি অনুমোদন করেন। সর্বোচ্চ নেতা যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা সবাই আইআরজিসি, বাসিস বাহিনী এবং সরকার তা মেনে চলব এবং বাস্তবায়ন করব। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে পৌঁছানো চুক্তিকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, নিউজিল্যান্ড ও জার্মানি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শক আইনশৃঙ্খলা বাহিনীর এমন শীর্ষ পদে দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের অসংখ্য অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে। ছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও। বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। বেনজির আহমেদ আইজিপি সহ ১ দশক ধরে পুলিশের গুরুত্বপূর্ণ ৩টি পদে ছিলেন। নানা অভিযোগে ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রে। ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করতে নেতৃত্ব দেন। তৎকালীন ডিএমপি কমিশনার ছিলেন বেনজির আহমেদ। অপারেশন সিকিউর শাপলা নামে ওই অভিযানে পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে অংশ নেয় র্যাব ও বিজিবি। এতে অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শাপলা চত্বর হত্যা মামলায় বেনজির, শেখ হাসিনা সহ আসামি রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। র্যাবের গোপন বন্দিশালায় গুম ও বিচার বহির্ভূত হত্যা এবং জুলাই হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৩ সালে ডিসেম্বরে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে সড়ক বন্ধ করে দেয়া হয়। ওই ঘটনার জন্য বেনজিরের তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা।
2018 সালে দৈনিক প্রথম আলোতে এক সাক্ষাৎকারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে ভুল শব্দ বলে দাবি করেন। পরে বিভিন্ন বক্তব্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে একটি মহলের সস্তা প্রচারণা বলে উল্লেখ করেন তিনি। 2021 সালে ঢাকার আশুলিয়ায় বোট ক্লাবে ব্যবসায়ী নাসির মাহমুদ ও পরিমণির বাগবিতণ্ডার বিষয়টি দেশজুড়ে আলোচিত হয়। তখন সামনে আসে ওই ক্লাবের সভাপতি তৎকালীন আইজিপি বেনজির আহমেদ। প্রশ্ন উঠেছিল, একজন সরকারি কর্মকর্তা কিভাবে বিলাসবহুল এমন বাণিজ্যিক ক্লাবের সভাপতি হন? মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের যে 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তার মধ্যে ছিলেন বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের বিরুদ্ধে 2024 সালে মোট 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে বেনজির, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 74,13,39,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনে দুদক। বেনজির ও তার পরিবারের নামে থাকা ঢাকার গুলশান, বাড্ডা ও আদাবরে 12টি ফ্ল্যাট, ঢাকার উত্তরা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবনে 230 একর জমি ক্রয় করেন আদালত। এছাড়া 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক হিসাব, 3টি বিও হিসাব ও 30 লাখ টাকার সঞ্চয়পত্র ফ্রিজ করার আদেশ দেয়া হয়। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক এই কর্মকর্তার গ্রেফতারের পর এখন আলোচনা কত দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। আইন বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক চ্যানেলে জোর গুরুত্ব দিলে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। সেক্ষেত্রে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার বড় চ্যালেঞ্জ সামনে। অবশেষে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান ও র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। দুবাইয়ে তার এই গ্রেপ্তারের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কত দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব। কারণ তার বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহার ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গুম সংক্রান্ত কমিশনের সাবেক সদস্য নূর খান লিটনের দাবি, দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করানোর। র্যাবে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নানাভাবে নির্যাতন করেছে এবং অনেকগুলি বিষয় ছিল যে বিষয়গুলির সাথে সে সরাসরি নিজে যুক্ত ছিলেন, এবং পুলিশে যখন তিনি ছিলেন আইজি হিসাবে তখন এই মাত্রাটি বেড়ে যায়। বেনজির আহমেদ যত হাই লেভেলের লোকই হন না কেন, তার কৃতকর্ম যেটা সেটা মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট। শুধুমাত্র যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তা না, তার বিরুদ্ধে মানুষকে গুম করা, মানুষকে টর্চার করা অভিযোগ আছে। অর্থাৎ সুপ্রিয়র রেসপন্সিবিলিটির জায়গা থেকে সে দায় এড়াতে পারবে না। ফলে আমার বিশ্বাস যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে অচিরেই বাংলাদেশে ফেরত আনা সম্ভব। কিন্তু ফিরিয়ে আনার প্রক্রিয়াটি কতটা সহজ? আইন বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারপোলে গ্রেপ্তার মানেই তাৎক্ষণিক প্রত্যর্পণ নয়। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি থাকলে আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া শেষ করতে বেশ কিছু সময় লাগতে পারে। তাদের সদিচ্ছা আছে, যদি আমরা আমাদের দেশের বিচার সম্পন্ন করে আমাদের সক্ষমতা দেখাই, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি তার অ্যাক্ট যদি খুব দ্রুত করে এবং যদি দ্রুত তাদের সাথে যদি চিঠিপত্র এবং তদবির যদি করে, আমার মনে হয় দ্রুতই আনা সম্ভব, আর আনা খুব জরুরি। আয় বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন ও মানি লন্ডারিং এর অভিযোগে দুদকের মামলায় 2026 সালের 8 মার্চ বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। আইনে আপিল নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেয়া মাত্র 60 দিন, কিন্তু প্রায় 7 মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি জুলাই হত্যাযজ্ঞে দণ্ডিত শেখ হাসিনা সহ বেশ কিছু আলোচিত মামলার আপিল শুনানি। চিফ প্রসিকিউটর জানান, প্রস্তুতি শেষ না হওয়ার কারণেই এই বিলম্ব, তবে দ্রুতই ফুরবে অপেক্ষা। To inflict her with only one sentence, that is sentence of death. 17 নভেম্বর 2025 জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড।
রায় প্রকাশের পরই গত বছর 15 ডিসেম্বর ট্রাইব্যুনালের দেয়া আমৃত্যু সাজা বৃদ্ধি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে সেই আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আজও, যদিও ট্রাইব্যুনাল আইনে 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির কথা বলা হয়েছে। একই পরিস্থিতি চানখারপুল ও আশুলিয়া মামলায় রায়ের 30 দিনের মধ্যে উভয় পক্ষ আপিল করলেও তা নিষ্পত্তির জন্য নির্ধারিত 60 দিন পেরিয়ে গেছে। এ বিষয়ে স্টার নিউজকে চিফ প্রসিকিউটর জানান, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় দেরি হচ্ছে আপিল শুনানিতে। মোদ্দা কথা হচ্ছে যে আমরা যে আপিলগুলো অ্যাপিলেট ডিভিশনে এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে যেগুলো ফাইল করা হয়েছে সেগুলো আমরা শুনানির জন্য এখনও পর্যাপ্ত প্রস্তুতি আমাদের নিতে পারিনি। আমরা চিন্তা করে দেখব যে ভবিষ্যতে কবে কিভাবে শুনানি করা যায়। এদিকে রোববার প্রকাশ হওয়া আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় পর্যবেক্ষণের পরই আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 30 জনের শাস্তি হয়েছিল বিভিন্ন মেয়াদে, কারো মৃত্যুদণ্ড, কারো যাবজ্জীবন, কারো অন্যান্য মেয়াদে সাজা হয়েছিল। সেই জাজমেন্টটা আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে দেখব যে কারো বিরুদ্ধে সাজা বৃদ্ধি করবার জন্য আপিল করার প্রয়োজন আছে কিনা। যদি দেখা যায় যে ন্যায়সঙ্গত কারণ আছে আপিল এনহ্যান্সমেন্টের আপিল করার, সেক্ষেত্রে করব, আর যদি প্রয়োজন না থাকে করব। এদিকে জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। আর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। অবশেষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ করল বাংলাদেশ ব্যাংক। ভেঙে দেওয়া হয়েছে পুরো পরিচালনা পর্ষদ। পাশাপাশি ব্যাংক পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার রাতে এসব সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে তারল্য সংকটে পড়ায় এদিন ইসলামী ব্যাংকে জরুরি ভিত্তিতে 2,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই অস্থির ইসলামী ব্যাংক। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে 2 সপ্তাহ ধরে বিক্ষোভ করেন শত শত আমানতকারী। টাকা তোলার হিড়িক পড়ায় রোববার ইসলামী ব্যাংকে জরুরি ভিত্তিতে 2,500 কোটি টাকা ধারও দেয় বাংলাদেশ ব্যাংক। অবশেষে আন্দোলনকারীদের দাবি মেনে খুরশিদ আলমকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করল বাংলাদেশ ব্যাংক। বাতিল করা হয়েছে ইসলামী ব্যাংকের সব পরিচালকের নিয়োগও। পরিচালনা পর্ষদের ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে। আমরা চেয়ারম্যান সহ বোর্ডের যতজন পরিচালক ছিল সবার নিয়োগটা বাতিল করা হয়েছে এবং এই জায়গায় আমরা বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জহির হোসেনকে বোর্ডের যাবতীয় দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমানতকারীদের স্বার্থে, ব্যাংক কোম্পানির স্বার্থে এবং জনস্বার্থে এই কাজটা করা হয়েছে। এর আগে বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠক শেষে সন্ধ্যায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন গভর্নর। সামনে আমরা কি প্রজেকশন আমাদের আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরে কিছু না। পিওর বিজনেস। আপনারা কি বলেছেন? আমরা আমাদের অবস্থান নিয়ে গেছি। আজকে যে আমরা টাকাটা নিয়েছি সেটা কোন কোন খাতে কোথায় আমরা খরচ করছি, কোথায় কিভাবে এগুলো উড্ডল হয়েছে, কোন ক্যাটাগরিতে উড্ডল হয়েছে, আমাদের আগামীকাল কি পরিমাণ টাকা লাগতে পারে। সোমবার থেকে ইসলামী ব্যাংকের লেনদেন পুরোপুরি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের। তসলিম হোসেন রনি, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো, সহকর্মী তামিম মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। তামিম, আপনার কাছে জানতে চাই, জড়িত যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম পরিচয় জানতে পেরেছেন কিনা, কি বলছে পুলিশ? গতকাল না, তার আগের দিন রাতের যে ঘটনা, সেই ঘটনায় মা ও মেয়েকে আনোয়ারা যে হত্যা করা হয়, তার পুলিশ এবং স্থানীয়দের ভাষ্য মতে তিনি মারা যাওয়ার আগেই কিন্তু একজনের নাম বলে গিয়েছেন। তিনি সেই বড়ুয়া পরিবারেরই, বড়ুয়া পাড়া, সেই বড়ুয়া পাড়ার একজন মানুষ এবং তার নাম হচ্ছে তেজু বড়ুয়া। এবং তেজু বড়ুয়াকে গতকাল সারাদিন ভর অভিযান চালিয়ে কিন্তু আজ তাকে গ্রেফতার করা হয় এবং আজ সকাল 11:30টায় জেলা পুলিশের পক্ষ থেকে এটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কীভাবে তাকে গ্রেফতার করা হয়, কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তবে জানি রেখে যে আমরা কথা বলছিলাম পুলিশের সাথে, তারা যদি বলছেন যে যেহেতু টাকা লেনদেন সংক্রান্ত একটি বিষয় নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি এবং কথা কাটাকাটির জেরেই এই একটি ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তারা যেটি বলছে। এবং
স্থানীয়রা যারা বলছে তারাও বলছে তারা আগের দিনও কিন্তু তার সাথে বসে একসাথে তারা নাস্তাও করেছে, কিন্তু কী কারণে বা কীভাবে এই ঘটনা ঘটেছে এবং কোন প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে তা কিন্তু এখনও জানানি। তবে পুলিশ আজকে যে ব্রিফিং আছে সেই ব্রিফিং হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং বিস্তারিত দর্শকদেরও জানাতে পারবো। এছাড়াও বড়ুয়াপাড়ায় আমরা কথা বলেছিলাম যে সেখানে কী অবস্থা, সেখানে স্থানীয়রা বলছেন যে 16 বছর যে মেয়ে সেটি উনি সামনেই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং 5 বছরের শিশু যাকে ছুরিকাঘাত করা হচ্ছে তার মাথায় 3টি স্থানে কেটে গেছে এবং তাকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় এবং পরবর্তী তাকে আশঙ্কা মুক্ত হলে তাকে কিন্তু বাছাই করা হয়। তবে যেহেতু পুলিশ ব্রিফিং আছে আমরা এরপরে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমাদের সবচেয়ে সম্পাদক বিশাল। তামিম আমটাকে ধন্যবাদ। দেখছেন স্টার নিউজ লাইভ ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। পুঁজিবাজারে শেয়ার লেনদেনের মতো চট্টগ্রামে চালুর অপেক্ষায় থাকা কমিউনিটি এক্সচেঞ্জে লেনদেন হবে সোনা রূপাসহ নিত্য পণ্যের। এজন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চালুর অপেক্ষায় আছে কমিউনিটি এক্সচেঞ্জ। এর মাধ্যমে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং মূল্যস্ফীতি থেকেও সুরক্ষা মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমদাদুল হকের প্রতিবেদন। কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য 2017 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রস্তাবের পর নানা ধাপ পেরুলেও গত 9 বছরে আলোর মুখ দেখেনি এই উদ্যোগ। সম্প্রতি বাজেট প্রস্তাবনায় এটি চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এই পর্যন্ত বহু আমাদের যারা এখানে ইনভলভ থাকবে, কমোডিটি এক্সচেঞ্জে কাজ করবে, তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখানে কর্মশালা পরিচালিত হয়েছে। ফ্রম অল দ্য সাইড উই আর রেডি। এখন শুধুমাত্র সরকার থেকে আমরা গো অ্যাহেড একটা সিগন্যাল পাওয়ার জন্য অপেক্ষা করে আছি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলছে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে প্রযুক্তি ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা ব্রোকার এবং পণ্য তালিকা অনুমোদনের। আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যে ব্রোকার তৈরি করা এবং যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি সেগুলো অ্যাপ্রুভাল রেগুলেটরি অথরিটির কাছ থেকে লাগবে। আমাদের ব্রোকার এবং প্রোডাক্ট অ্যাপ্রুভাল দিলে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা কমোডিটি এক্সচেঞ্জ লাইভ করতে পারবো। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের কমোডিটি এক্সচেঞ্জ পণ্যের ক্রেতা বিক্রেতা উভয়কেই সুবিধা দিচ্ছে। বাংলাদেশেও মিলছে একই ধরনের সুবিধা। এখানে ইনভেস্টর আসবে, ইনভেস্টমেন্ট আসবে এবং একটা প্রোডাক্ট যে ডাইভার্সিফিকেশন করা সম্ভব হবে এবং এই ইকুইটি মার্কেটের তুলনায় শেয়ার মার্কেটের তুলনায় এখানে ঝুঁকির পরিমাণটা অনেক কম পাবে ইনভেস্টর। কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের পণ্য কাগজে বা ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাবেচার সুযোগ থাকবে। মূল পণ্যটি থাকবে কোনো গুদামে বা মাঠে, সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হবে। এমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। ভরা মৌসুমেও হাসি নেই সাতক্ষীরার আম চাষি ও ব্যবসায়ীদের মুখে। লাভের বড় অংশ চলে যাচ্ছে ক্যারেট, বস্তা, কাগজ আর পরিবহন খরচে। কোনো কোনো ক্ষেত্রে 1 মণ আম ভোক্তার কাছে পাঠাতে খরচ পড়ছে আমের দামের কাছাকাছি। এতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের। সবার আগে বাজারে উঠেছে আম, ফুরিয়ে আসছে সময়। তাই শেষ মুহূর্তে আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণে ব্যস্ত সাতক্ষীরার চাষিরা। চলতি মৌসুমে ফলন হয়েছে বাম্পার, তবে কাটেনি দুশ্চিন্তা। বাগানি আর ব্যবসায়ীদের দাবি এবার দাম কম, তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্যাকেজিং খরচ। আমরা এখান থেকে কিনে প্যাকেজিং খরচ, লিভার খরচ, গাড়ি ভাড়া দিয়ে আমাদের যে মুকাম, ঢাকা, ভৈরব এসব দিকে পাঠিয়ে সেখান থেকে আমরা সেই পরিমাণ অর্থ পাচ্ছি না। ক্যারেট এখানটাই সিজন শেষে বিক্রি হয় 140 টাকা, 130 টাকা, কিন্তু সিজনের সময় এসে একই ক্যারেট বিক্রি হচ্ছে 270 টাকা, 280 টাকা। অনলাইন আম বিক্রেতারাও পড়েছেন বিপদে। জানান ক্যারেটের দাম বেড়ে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে আম বাণিজ্য। 28 টাকা যদি 1 কেজি আম পার কেজিতে পড়ে, তো গ্রাহকের কাছে সেই আমটা প্রায় পৌঁছাতে গেলে 130 টাকা 40 টাকা কেজি পড়ে যায়। এবারে যে দেখা যায় যে 700 টাকার আম আমি কাস্টমারের কাছে পৌঁছে দিতে আমার খরচ হয়ে যাচ্ছে 1200-1300 টাকা। বস্তা বিক্রি হয় 20 টাকা পিস খালি বস্তা, আর ক্যারেট আম টাম দিয়ে সাজায় কমপ্লিট করে বস্তা দিয়ে সেলাই করে দেবে আপনার 300 টাকা পিস। বাজারজাত খরচ বাড়ার কথা স্বীকার করলেন কৃষি কর্মকর্তা। উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। সরকারিভাবে এখন যেটা শুরু হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে যেটা যায় কেজিতে 5 টাকা,
দরে তারা খরচটা বহন করতে পারে। এক্ষেত্রে যদি আমাদের সার্বিক ব্যবস্থাপনায় আমরা এটা আনতে পারি যে কৃষক কম খরচে তাদের আমগুলো অনলাইনের মাধ্যমে হোক বা বাণিজ্যিকভাবে তারা নিজেরা বিক্রি করতে পারে, তাহলে আমাদের সাতক্ষীরার আম কৃষক বা ব্যবসায়ী যারা আছে তারা অধিক লাভবান হবে। পাশাপাশি পরিবহন খরচ নিয়েও বিপাকে পড়েছেন আম চাষি সহ ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চলছে জ্যৈষ্ঠের রসালো ফল লিচুর মৌসুম। সংগ্রহ, বাছাই এবং বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন বাঙালিরা। এ বিষয়ে আমরা আরও জানব। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আগের বুলেটিনেও আপনার কাছ থেকে জানছিলাম তথ্য। বেচা বিক্রি কেমন চলছে, সরবরাহ কেমন আছে, দাম নিয়ে জানাবেন অবশ্যই। ধন্যবাদ রিশান। সকাল থেকেই মূলত ক্রেতা বিক্রেতাদের হাত ডাকে ভরে ওঠে দিনাজপুর শহরের যে দিনাজপুরের যে কালীতলা নিউ মার্কেট ফলের আড়ত রয়েছে সেই বাজারটি মুখরিত হয়ে থাকে। তবে আজকে সকাল থেকে বৃষ্টিপাত, একই সাথে বাগান থেকে চাষিরা তাদের যে লিচু রয়েছে সেটি বাজারে এখনো পর্যন্ত আনতে পারেনি বৃষ্টিপাতের কারণে। একই সাথে সরবরাহ কিছুটা কমেছে, যে কারণে আজকের বাজার অনেকটাই ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত, আমরা যেটি লক্ষ্য করেছি। তবে গেল কয়েক সপ্তাহের তুলনায় কিন্তু মোটামুটি অনেকটাই সরবরাহ কমেছে, প্রায় মৌসুমের শেষ অংশে চলে এসেছে। এখন আগের দিকে যে ধরনের লিচু পাওয়া যেত তার থেকে অনেকটাই কম। বিশেষ করে এখন যে জাতের লিচুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে বোম্বাই জাতের লিচু রয়েছে, বেদানা, কাঁঠালি এবং চায়না 3 জাতের লিচু মূলত এখন বিক্রি হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় প্রত্যেকটি জাতের লিচুতে আকার এবং দাম, আকার ভেদে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যদি আজকের বাজার দর বলি তাহলে প্রতি 100 পিস বোম্বে জাতের যেসব লিচু রয়েছে সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা পর্যন্ত। বেদানা জাতের যেসব লিচু রয়েছে আকার ভেদে সেটি বিক্রি হচ্ছে প্রতি 100 পিস 600 থেকে 700 টাকা পর্যন্ত, এবং কাঁঠালি জাতের যেসব লিচু রয়েছে সেটি প্রতি 100 পিস বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। সবচেয়ে বেশি দামে যেটি বিক্রি হয় সেটি হচ্ছে চায়না 3 জাতের যে লিচু রয়েছে সেটি প্রতি 100 পিস লিচু বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা। অর্থাৎ প্রত্যেক পিস লিচুর দাম পড়তেছে 16 টাকা থেকে 18 টাকা। ব্যবসায়ীরা বলছেন ঈদের পরে যে ধরনের সরবরাহটা ছিল তা অনেকটাই কমে আসছে। তাদের যে দূর দূরান্ত থেকে যেসব বিক্রেতা এসেছেন তারা বেশি দামে কিনছেন, যার কারণে কিন্তু বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, সীমিত কিছু পরিবহন খরচ বাধে। মূলত এই বাজার জুন মাস হলে থাকলেও বৈরী আবহাওয়ার কারণে এবছর কিন্তু বেশি দীর্ঘ সময় ধরে লিচু বাজার ধরে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন যারা বাগান চাষী রয়েছেন, যার কারণে তারা দ্রুতই তাদের ফলগুলো বিক্রি করে দিচ্ছেন। পেছনে এই ছিল দিনাজপুর থেকে লিচু বাজারের সর্বশেষ তথ্য। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুরের লিচু বাজারের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। তীব্র গরমে ডায়রিয়া, পানি শূন্যতা এবং জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যায় বাড়ছে। আর সেই বাড়তি চাপ এখন হটস্পট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে অনেক রোগী চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন। মেঝে এবং বারান্দা এবং কি সিঁড়িতেও তারা চিকিৎসা নিচ্ছে। এতে বাড়ছে রোগী ও স্বজনদের ভোগান্তি। চিকিৎসা নিতে হচ্ছে মেঝে, বারান্দা, এমনকি সিঁড়িতে। এই চিত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নেই কোনো খালি বেড। স্বজনদের অভিযোগ, অনেক সময় এক রোগীর সঙ্গে 2 থেকে 3 জন স্বজনকে হাসপাতালে অবস্থান করতে হয়। প্রচন্ড গরমে তাই শিশু, বয়স্ক ও নারীদের কষ্ট আরো বাড়ছে। সিট তো খালি নাই, নিচেও খালি নেই, একটা মানুষের দাঁড়ানোর অবস্থাও নাই। ফ্লোরের মধ্যে রাখা সম্ভব না, তারপর আমরা ফ্লোরের মধ্যে রাখতে হচ্ছে। থাকার মতো নয় যে এখন এখানে শুচ্ছি আমরা, এখানে তো আপনার এমনি আরো সুস্থ হয়ে যাব। এটা গরু ছাগলের মতো এখানে মানুষ বসবাস করতেছে, কিন্তু চিকিৎসার তেমন একটা আমার মনে হয় সুবিধা নেই। মানুষ বেশি, তারপরে পরিবেশটা খারাপ, ভালো মানের মধ্যে অসুস্থ হয়ে যেতেছে। তীব্র গরমে ডায়রিয়া, পানি শূন্যতা ও জ্বরের রোগী বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সীমিত সক্ষমতার মধ্যে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, শয্যা ও অবকাঠামো সুবিধা নিশ্চিত না হলে আরো বাড়বে সংকট। একদম সর্বান্তকরণে আমরা চেষ্টা করছি যে একটা প্রপার চিকিৎসা দেওয়ার জন্য। যদিও আমরা রোগীদের কষ্টগুলো হচ্ছে কি, ওই যে বললাম যে ফ্লোরে রাখতে হচ্ছে, অনেক একটু কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমরা সেবার দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করছি না। কিন্তু ডাক্তার অথবা আমরা যদি বলি নার্স, এদের সংকট আছে, কিন্তু সংকটটা আমরা সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমরা ওই সংকট থেকে উত্তরণের চেষ্টা করি। অতিরিক্ত গরমে যখন নাকি রোদে থাকেন
তখন আপনার হিট স্ট্রোক জাতীয় ওষুধ হতে পারে, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন, পড়ে যেতে পারেন, সে কারণে রোগ বাড়তে পারে। আর একটা হচ্ছে আপনার গরমে অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন হতে পারে, পানি শূন্যতা হয়ে যেতে পারে। 500 শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 10 দিনে চিকিৎসা সেবা নিয়েছেন 20,000-এর বেশি রোগী, যার অধিকাংশই মেডিসিন বিভাগের। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। 4 বছর পার হলেও চালু হয়নি প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বর্জ্য শোধনাগার। স্থানীয়দের অভিযোগ, শহর জুড়ে ডাস্টবিন সংকট, খোলা জায়গায় ময়লা ফেলার দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে চালুর চেষ্টা চলছে। আবর্জনার স্তূপ আর দুর্গন্ধে রাস্তায় চলাচল করাই যেন দায়। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় ময়লা আবর্জনা। বৃষ্টির মৌসুমে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, এতে স্থানীয়দের ভোগান্তি বাড়ছেই। রয়েছে বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর শঙ্কাও। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার কিছু কিছু এলাকা থেকে ময়লা সংগ্রহ করা হলেও তা নিয়মিত নয়। এই পরিস্থিতি মোকাবেলায় 2021 সালে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি স্যানিটারি ল্যান্ডফিল বা বর্জ্য শোধনাগার। প্রকল্পটির লক্ষ্য ছিল প্রতিদিন প্রায় 80 টন বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদন করা। তবে এখনও চালু হয়নি এর কার্যক্রম। সরকার খালি এটাকে এত টাকা দেয় কিনে এনে মানুষের অসুখ বাড়াই দিচ্ছে। শহরে একটা মূল রাস্তার পয়েন্ট, এখানে এত ময়লা আবর্জনা থাকে, এটার জন্য কি যে করছে কর্তৃপক্ষ তা আল্লাহ জানে। এসব ড্রেনের ময়লাগুলো পরিষ্কার করার পর রাস্তার ধারে রাখার পর দেখা যাচ্ছে শুকিয়ে আবার ওই ময়লাগুলো ড্রেনে চলে আসছে। বৃষ্টি হলে এইগুলো ছিটা পড়ে যায় এবং মানুষজন যে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য তার সুযোগ নাই। এ বিষয়ে দায়সারা জবাব দেন শোধনাগারের তত্ত্বাবধায়ক। যে ময়লাটা আসছে আমাদের, সে ময়লাটা প্লাস্টিক এবং পলিথিন বেশি, আর এই প্লাস্টিক পলিথিন পচে না, পচনশীল না হলে জৈব সার তৈরি হয় না, এই কারণে আপাতত এখন বন্ধ আছে। অন্যদিকে নগর পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় নির্মিত এই স্থাপনাটি চালু করতে এখন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। বর্তমান প্রশাসক আসার পর এটা নিজে উদ্যোগ নিয়েছেন এবং এসএনভি একটা প্রকল্প ওনারা উদ্যোগে নিয়ে আমাদের এই ল্যান্ডফিলটাকে চালু করে রাখার জন্য একটা থার্ড পার্টি অলরেডি আমাদের 8-10-2025 সালে চুক্তি হয়ে গেছে, তারা অলরেডি মাঠে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে স্যানিটারি ল্যান্ডফিলটির কার্যক্রম শুরু করা এবং জমে থাকা বর্জ্য অপসারণ সহ কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। গোপালগঞ্জ শহরের পাচুরিয়া এলাকায় বালুবাহী একটি ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। গতকালের এই ঘটনায় ট্রাকটি খালে পড়ে যায়, একই সঙ্গে একটি ইজি বাইক, একটি মোটরসাইকেলও খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক, হেলপার এবং ইজি বাইক চালক আহত হয়েছেন। 24 ঘন্টা পার হলেও এখনও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ। এ বিষয়ে আরও জানবো, গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। প্রশাসন আসলে কি বলছে এই উদ্ধার অভিযান এখনও যে তারা শুরু করেনি, কি বলছেন তারা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? রিশান যেমনটি বলছিলেন যে গতকালকের যে বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই যে ট্রাকটি পড়ে যায় সেটি উদ্ধারের আসলে কার্যক্রম কিছু সময় আগেও ছিল না। আমরা এখানে এসে দেখেছি যে সকাল থেকে লাইভে বলেছিলাম যে তখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু সড়ক বিভাগের পক্ষ থেকে কিছু সময় আগে কিন্তু এখানে এই যে ব্রিজটি যে মেরামতের কাজ কিন্তু শুরু করা হয়েছে। তবে এখানে যেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেই ট্রাকটি আসলে গতকালকে পড়ে গিয়েছিল সেটি কিন্তু উদ্ধারের কাজ এখন পর্যন্ত শুরু করেনি। সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে যে এই ট্রাকটি উদ্ধারের জন্য আসলে ট্রাক মালিক যারা আছেন, যিনি আছেন, তিনি যদি কোনো পদক্ষেপ নেন সেক্ষেত্রে সড়ক বিভাগের যারা এখানে কাজ করছেন তারা সেই ট্রাকটি উদ্ধারে সহযোগিতা করবেন। তবে তাদের কাছে আমাদেরকে যেটি বলছিলেন সড়ক বিভাগ কিন্তু আসলে তাদের কাছে এই ভারী যে ট্রাকটি রয়েছে সেটি উদ্ধারের জন্য যেই প্রয়োজনীয় ইকুইপমেন্ট দরকার, অর্থাৎ ভারী ক্রেন দরকার, সেটি কিন্তু আসলে তাদের কাছে নেই। আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সড়ক বিভাগের পক্ষ থেকে গতকালকে যে ব্রিজটি আসলে ধসে পড়েছিল, ব্রিজটি মেরামতের জন্য এরই মধ্যে কিন্তু আসলে এখানকার
সড়ক বিভাগ পদক্ষেপ নিয়েছে, তারা কাজ শুরু করেছে। তারা যেটি বলছেন যে আসলে ২-১ দিনের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে। আপনাদেরকে একটু বলে রাখি যে গোপালগঞ্জ শহরের থেকে ঘোনাপাড়া অর্থাৎ এই সড়কে যাতায়াত কিন্তু বহু মানুষ এখান দিয়ে আসলে করে থাকেন। আরেকটি বিষয় যে এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানকার যারা জনসাধারণ আছেন তারা কিন্তু চলাচলে খুব বেশি সমস্যায় পোহাতে হচ্ছে। বিপরীত যে সড়ক রয়েছে, বিকল্প সড়ক, সেটি ব্যবহার করার জন্য সময় যেমন বেশি লাগছে, খরচও কিন্তু বেশি হচ্ছে। এখান থেকে কিন্তু এই রাস্তাটি ব্যবহার করেই মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে, এর বাইরেও বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ রয়েছে। সেই সকল জায়গায় শিক্ষার্থীরা থেকে শুরু করে যারা আসলে কাজকর্ম করেন তাদের কিন্তু যাতায়াতে খুব বেশি সমস্যা হচ্ছে। তো সড়ক বিভাগ বলছে যে ২-১ দিনের মধ্যেই আসলে এই যে ব্রিজটি আছে, ব্রিজটি মোটামুটি মেরামত করে দেওয়া হবে যাতে করে এখান দিয়ে চলাচল করা যায় এবং সেই সাথে যেই ফয়সাল, আমরা বুঝতে পারছি আপনার কথা, এই ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়েছে কিন্তু ট্রাকটি উদ্ধারে এখনো তৎপরতা শুরু হয়নি, হয়তো খুব শীঘ্রই সেটা শুরু হবে। নরসিংদীতে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ফায়ার সার্ভিসের একটি অগ্নি নির্বাপন মহড়া শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা সরাসরি সেই তথ্য জানবো, সহকর্মী বদরুল আমিন চৌধুরী আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। কখন মহড়া শুরু হবে? রিশান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। এখানে কিছুক্ষণ আগে নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে দল রয়েছে একটি, তারা অগ্নি নির্বাপন দল, তারা এখানে এসেছেন একটি অগ্নি মহড়া করার জন্য। কেননা আপনারা জেনে থাকবেন যে হাসপাতাল হচ্ছে একটি এমন একটি জায়গা যেখানে অসহায় মানুষজন আসেন চিকিৎসা নেওয়ার জন্য এবং তারা খুবই অসহায় থাকেন এবং সেই মুহূর্তে যদি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটে সেখান থেকে তারা কিভাবে নিজেদেরকে নিরাপদে বের করে আনবেন, অর্থাৎ তিনি সহ যারা রোগী আছেন তাদেরকে কিভাবে এই আগুনের যে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে এনে নিজেদের জীবন রক্ষা করবেন সেই বিষয়টি এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে এই ১০০ শয্যা হাসপাতালটি রয়েছে তাতে কিন্তু একটি ল্যাডার লাগানো আছে এবং এখানে তাদের যে কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে এই দলটি এখানে এসে তারা প্রাথমিক যেই সমস্ত তাদের যেই কাজকর্ম সেগুলি কিন্তু শুরু করে দিয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে প্রশিক্ষণ বা যারা এখানে রোগীরা রয়েছেন সাধারণ মানুষ তাদেরকে প্রশিক্ষিত করারই কিন্তু তাদের মূল লক্ষ্য। এখানে আমরা লক্ষ্য করছি হাসপাতাল কর্তৃপক্ষ যেমনি রয়েছেন সেখানে সিভিল সার্জন উপস্থিত রয়েছেন, সেই সাথে সাথে অগ্নি নির্বাপক বাহিনীর যেই কর্মকর্তারা তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং তারা মূলত আর কিছুক্ষণের মধ্যে এখানে তাদের যে অগ্নি নির্বাপনের যেই মহড়া সেটি কিন্তু চালু করবেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সেখানে কিন্তু মাইকে ঘোষণা করে দেওয়া হচ্ছে যাতে কেউ এই যে মহড়া সেটিকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে না পড়েন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু হাসপাতালের ভেতরে গিয়ে মাইকে কিন্তু তারা সবাইকে সতর্ক করছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের সামনে কিন্তু এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা। আমরা ওনার কাছে জানতে চাইব এই যে আজকের মহড়া সেটি কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা আমাদের মহাপরিচালক মহাশয়ের নির্দেশ মোতাবেক আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, এই হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা গুরুত্বপূর্ণ জায়গায় মহড়া করে থাকি এবং সচেতনামূলকভাবে যেন ওরা আগুন লাগলে জরুরিভাবে কীভাবে নামতে হবে, কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে, এগুলো আমরা শিক্ষা আজকের এই মহড়ার মূল সারমর্ম। ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পেয়েছেন যে এইভাবেই কিন্তু তারা অগ্নি নির্বাপনের মাধ্যমে জানমালের নিরাপত্তা বিধান করে আসছেন। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে। বদরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম নরসিংদীতে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ফায়ার সার্ভিসের একটি অগ্নি নির্বাপন মহড়া শুরু হচ্ছে, সেই প্রস্তুতি সম্পর্কে আমরা জানছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন জামালপুরের মাদারগঞ্জের মফিজ মিয়া নামের এক যুবক। এ নিয়ে আরও জানবো, জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আলমগীর হোসেন। আলমগীর, মফিজ মিয়া কবে থেকে নিখোঁজ রয়েছে এবং তাকে উদ্ধারে বা তার সন্ধানে প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা?
রিশান, জামালপুরের যে মাদারগঞ্জের যুবক রয়েছেন অর্থাৎ মফিজ মিয়া কিন্তু গেল 7 মে উন্নত জীবনের আশায় কিন্তু রাশিয়ায় পাড়ি জমান। তো রাশিয়া পাড়ি জমানোর পর থেকে কিন্তু গেল 29 মে পর্যন্ত তার সাথে তার পরিবারের যোগাযোগ ছিল। এরপর থেকে কিন্তু আসলে তিনি পুরোপুরি একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তো আমরা তার পরবর্তীতে যে বিষয়টি জানতে পেরেছি যে তার সাথে যে আরও যে যুবক গিয়েছিল রাশিয়াতে, তার একটি অডিও বার্তার মাধ্যমে কিন্তু তার পরিবার নিশ্চিত হতে পেরেছেন যে রাশিয়ার আর ইউক্রেনের যে সীমান্তবর্তী এলাকাতে একটি ড্রোন হামলায় কিন্তু এই মফিজ মিয়া নিহত হয়েছেন। এরপর থেকে কিন্তু পুরো এলাকায় এবং তার বাড়িতে কিন্তু একটু শোকের ছায়া নেমেছে। আমরা সকালে এখানে এসেছি, আসার পর যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি যে তার পরিবারের লোকজন কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়ছেন। এছাড়াও যে এলাকাবাসী রয়েছেন আরও যারা আছেন তারাও এখানে আসলে ভিড় জমিয়েছেন। তো এলাকাবাসী সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এবং তার পরিবার সূত্রে যে গেল 7 মে আসলে রাশিয়ায় পাঠানো হয়েছিল এই মফিজ উদ্দিনকে। তাকে আসলে যে নির্মাণ শ্রমিকের একটি কাজ দেওয়ার কথা থাকলেও কিন্তু দালাল চক্র তাকে কিন্তু আসলে নির্মাণ শ্রমিকের কাজ না দিয়ে কিন্তু আসলে রাশিয়ান যে সেনাবাহিনী রয়েছে তাদের কাছে কিন্তু আসলে তাকে বিক্রি করে দেন। এরপর থেকেই কিন্তু আসলে এই মফিজের সাথে তার পরিবারের যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই ড্রোন হামলার যে তার মৃত্যুর খবরটি তার পরিবার নিশ্চিত হতে পেরেছে। তার পরিবার এখন একটি দাবি, এই দালাল চক্রের বিচার এবং তার যে মরদেহ তা কিন্তু আসলে দেশে ফিরে আনার জন্য সরকারের প্রতি তারা আসলে করজোড় দৃষ্টি করেছেন। রিশান, আলোকবীর, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বেশ কয়েকবার পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরে 11 জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে তারা। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই 11 জনকে আবারও ভারতের ভূখণ্ডে পাঠানো হয়। গতকালের ঘটনার পর থেকে সীমান্তে 113 কিলোমিটার জুড়ে বাড়ানো হয়েছে টহল, বাড়ানো হয়েছে জনবলও। পুশিন ঠেকাতে বিজিবির সাথে রাতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এই সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। চুয়াডাঙ্গা থেকে জহিরাহান সোহাগ আর জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আব্দুল্লাল মামুন। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতি এখন কেমন, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের 279 সাব পিলার 27 নম্বর যে পিলার রয়েছে সেই জায়গাটিতে রয়েছে। সেখানে কিন্তু গতকালকে ভারতের এক নাগরিককে পুশিন করা হয়েছিল, বিএসএফরা করেছিল এবং সেটি মূলত স্থানীয়রা প্রথমে জানতে পারার পর কিন্তু সেটি বিজিবিকে সংবাদ দেওয়ার পরপরই বিজিবিরা এসে স্থানীয়দের সহযোগিতায় তাকে কিন্তু আবার পুশ ব্যাক করা হয়। এর পরপরই কিন্তু সেই বৃদ্ধটি প্রায় সারাদিনই পানির মধ্যেই ছিলেন এবং সেই সাথে বিএসএফ কোনোভাবেই তাদের সীমানায় যেতে দিচ্ছিল না। এরপর আমরা দেখেছি সারাদিন এবং রাত অবধি, বিশেষ করে রাত 9টার সময় বিএসএফরা তাদের লাইট বন্ধ করে সেই বৃদ্ধটিকে নিয়ে যায়। এরপর পরই কিন্তু এই এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা এসেছেন বিজিবিকে সহযোগিতা করছেন এবং স্থানীয়রা বলছেন সব সময় তারা এই নিরাপত্তার দেওয়ার জন্য তারা বিজিবির সাথে সবসময় থাকবেন। তো এই ছিল এখনকার মতো জয়পুরহাটের সীমান্তের সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা চুয়াডাঙ্গার সীমান্ত পরিস্থিতি জানবো। জহিরাহান সোহাগ আমাদের সঙ্গে যুক্ত আছেন। সোহাগ, এই যে গতকাল 113 কিলোমিটার জুড়ে টহল জোরদার করা হয়েছে, এখন কি পরিস্থিতি দেখছেন? রিশান, গতকাল ভোরে পুশ ইনের চেষ্টা করেছে আবারও বিএসএফ চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে নারী ও পুরুষ 11 জনকে। এর পরে কিন্তু বিজিবি কঠোর অবস্থানে থেকে এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের কিন্তু আবারও বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবেই বিজিবি কোনো ধরনের পুশ ইন এবং অবৈধ অনুপ্রবেশ কিন্তু করতে দিচ্ছে না। চুয়াডাঙ্গার 113 কিলোমিটার সীমান্ত জুড়ে চুয়াডাঙ্গা 6 বিজিবির অধীনে যে সীমান্ত আছে তার ভিতরে কোনো ধরনের পুশ ইন করতে দিচ্ছে না। এবং এছাড়া গতকালের পর থেকে চুয়াডাঙ্গা 6 বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে তারা জনবল বৃদ্ধির পাশাপাশি অনেক টহল বাড়িয়েছেন এবং রাতে স্থানীয়দের সহযোগিতায়
লাঠি এবং বাঁশি নিয়ে স্থানীয়রাও কিন্তু বিজিবির সাথে টহল দিচ্ছেন এবং সীমান্ত জুড়ে এখনও কিন্তু এমন পরিস্থিতি রয়েছে, কোনোভাবেই যেন তার কাটা বা সীমান্ত যে বেষ্টনী আছে তার অতিক্রম করে যেন কেউ অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন করতে না পারে, সে ব্যাপারে খুবই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আমরা বুঝতে পারছি সীমান্তে যে পরিস্থিতি তাতে কিন্তু বিজিবি কড়া পাহারা দিচ্ছে, সেই সাথে স্থানীয় যারা আছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন। আপনাকে ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা নাগরিকদের আগমন অব্যাহত থাকলেও সীমান্ত সংলগ্ন হোল্ডিং সেন্টারগুলোতে কমছে বন্দির সংখ্যা। হাকিমপুর থেকে বন্দীদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 600 কিলোমিটার দূরে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তবে এই পুশব্যাক প্রক্রিয়ার বৈধতা প্রশ্ন তুলেছেন ভারতের মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে এই সীমান্ত উত্তেজনা দুদেশের কূটনৈতিক সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রবিবার পশ্চিমবঙ্গের ছুটির দিন হলেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসীদের আগমন অব্যাহত ছিল। ভারতের দাবি, অবৈধ এই অভিবাসীরা বাংলাদেশি। নতুন করে আরও ৪৫ জন নাগরিক বিথারি হাকিমপুর সীমান্তে এসে উপস্থিত হয়েছেন। নতুন এই ৪৫ জনকে যুক্ত করার পর হাকিমপুর সীমান্তের হোল্ডিং সেন্টারে মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩ জনে। তবে হাকিমপুর, তেঁতুলিয়া ও স্বরূপনগর সেন্টারে সামগ্রিকভাবে বন্দির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। হোল্ডিং সেন্টারের চাপ কমাতে হাকিমপুর সীমান্ত এলাকা থেকে বাসে করে ৪৭ জন ব্যক্তিকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলার ২টি ভিন্ন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরকৃতদের মধ্যে ৭ জন শিশু এবং ১৫ জন নারী রয়েছেন, বাকিরা সবাই পুরুষ। এদিকে চলমান এই পুশব্যাক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন ভারতের প্রখ্যাত মানবাধিকার কর্মী কিরিটি রায়। তার দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের নাম ও পরিচয় ভারতীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সম্পূর্ণ প্রকাশ করা উচিত। 2627 জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে। তারা তাদের গভর্নমেন্ট লেভেলে খোঁজ খবর নেবে। এই খোঁজ খবর নিয়ে তারা যদি এগ্রি হয় সেরকমভাবে নেবে। যেরকমভাবে বাংলাদেশে যত ভারতীয় বন্দীরা আছে সেখানে জান খালাস হয়ে আছে, বছরের পর বছর জেলে পড়ছে, তাদের নাম বাংলাদেশ গভর্নমেন্ট দেবে। সেই তারা ভারত সরকার ভেরিফিকেশান করবে, হ্যাঁ এই মানুষগুলো আমাদের ভারতীয়, তারা যেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। ইমিডিয়েট ভারতকে মানবিক ইয়েটা, এটা তো ক্রিয়েটেড বাই ইন্ডিয়া, ক্রিয়েটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাই ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো। তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের সরকার জানুক এই নাম ধাম। অন্যদিকে এই সীমান্ত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে যে একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া, যেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, যেটা এই ধরনের ক্ষেত্রে যে আপনি অবৈধভাবে এই দেশে ঢুকলেন, আপনাকে চিহ্নিত করা হলো, এবার আপনাকে আপনার দেশে প্রত্যাবর্তন করা হবে, সেটার একটা প্রক্রিয়া আছে, সেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর একটা আছে, এসওপি বলে। এটাকে মেনে চলা এবং দুদেশের কূটনৈতিক স্তরে আলোচনা করে এই যে একটা ক্রমশ উত্তাপ বাড়ছে, এই জিনিসটাকে কন্ট্রোলে নেওয়া। কারণ এটা কন্ট্রোল যদি না করা যায়, এরপরে দেখবেন এর পরের পর্যায়টা কি। এখন তো পুশব্যাক হচ্ছে, এইসব হচ্ছে, এরপরে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হবে। এই ধরনের ঘটনা আগেও বাংলাদেশের সাথে আমাদের হয়েছে। এমন পরিস্থিতি বজায় থাকলে দুই দেশের সীমান্তে সংঘাত সৃষ্টি হতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার কর্মীদের এমন গুরুতর প্রশ্ন এবং বিশেষজ্ঞদের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার পরও ভারতের কেন্দ্রীয় সরকার, সীমান্তরক্ষী বাহিনী বা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ৫,৪৮২ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৩০,৪২২ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১৯,৯৮৩ টাকা।
18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 1,88,548 টাকা আর সনাতনী 1 ভরি স্বর্ণের দাম 1,53,556 টাকা। সোমবার সকালে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। এদিকে বিশ্ববাজারে প্রতি আউন্সের স্বর্ণের দাম এখন $4,323। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।